আজকে আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হেমাটোলজি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। চলো শুরু করি। অ্যানিমিয়া অ্যানিমিয়া মানে হচ্ছে ডিক্রিজ হিমোগ্লোবিন লেভেল বিলো নর্মাল। অর্থাৎ আমাদের ব্লাডে হিমোগ্লোবিন লেভেল যখন নর্মালের তুলনায় কমে যাবে, তখন সেই পেশেন্টকে আমরা অ্যানিমিক পেশেন্ট হিসেবে ধরি। এবার হিমোগ্লোবিন যদি আমাদের শরীরে নর্মালের তুলনায় কমে যায়, তখন সেক্ষেত্রে কী হবে? হিমোগ্লোবিনের মেন কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা। হিমোগ্লোবিন বা আরবিসির মেন কাজ হচ্ছে অক্সিজেন লাংস থেকে ক্যারি করে টিস্যু বা সেল অবধি পৌঁছে দেওয়া, যাতে সেল বা টিস্যু সেটা কাজে লাগিয়ে এনার্জি তৈরি করতে পারে। আর যদি হিমোগ্লোবিন নর্মালের তুলনায় কমে যায়, সেক্ষেত্রে তাহলে ব্লাডের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাবে। অর্থাৎ হিমোগ্লোবিন যেহেতু কমে যাবে, সেক্ষেত্রে অক্সিজেন ব্লাডে যে পরিমাণ ক্যারি করতে পারছিল, সেই পরিমাণ আর ক্যারি করতে পারবে না। অর্থাৎ সেল বা টিস্যুতে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। ওকে, এবার অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমাদের মেল বা ফিমেলে হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ থাকতে হবে। মেলের ক্ষেত্রে হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ 13 থেকে 17 গ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলের ক্ষেত্রে 12 থেকে 15 গ্রাম পার ডেসিলিটার। কিন্তু যদি আমি নিউবর্ন বেবির ক্ষেত্রে বলি, নিউবর্ন বেবির ক্ষেত্রে সেটা মোর দ্যান 15 গ্রাম পার ডেসিলিটার। আর প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে সেটা 11 গ্রাম পার ডেসিলিটার থাকতে হবে। এবং এর থেকে যদি কমে যায়, তখন আমরা সেই পেশেন্টটাকে অ্যানিমিক পেশেন্ট হিসেবে ধরবো। এবার যদি একটা মেল পেশেন্টের ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন থাকে 12.5 গ্রাম পার ডেসিলিটার, সেক্ষেত্রে সেই মেলটা কিন্তু একটা অ্যানিমিক পেশেন্ট। বাট এই ফিমেলের ক্ষেত্রে যদি এই 12.5 হিমোগ্লোবিন থাকে, সেই ফিমেল পেশেন্টটা কিন্তু একটা অ্যানিমিক পেশেন্ট নয়, যেহেতু ফিমেলের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ হচ্ছে 12 থেকে 15। অর্থাৎ অ্যানিমিয়া দেখার আগে অর্থাৎ আমাকে সিবিসি রিপোর্ট দেখার সময়, হিমোগ্লোবিন দেখার সময় এটা অবশ্যই দেখতে হবে সেটা মেল না ফিমেল। 12.5 যদি মেল হয় সেটা অ্যানিমিক পেশেন্ট, আর যদি ফিমেল হয় সেটা নন অ্যানিমিক পেশেন্ট। ক্লিয়ার হলো? এবার বিলো দিস কনসিডার অ্যানিমিয়া। এই নর্মাল রেঞ্জ যে হিমোগ্লোবিনের থেকে যদি কম হিমোগ্লোবিন আমি পেশেন্টের ব্লাডে পাই, সেটা একটা অ্যানিমিক পেশেন্ট হিসেবে আমাকে ধরে নিতে হবে। এবার যদি হিমোগ্লোবিন আমাদের শরীরে কমে যায়, হিমোগ্লোবিন ডিক্রিজ হলে সেক্ষেত্রে আরবিসিও ডিক্রিজ হবে, এইচসিটি বা একে আমরা পিসিবিও বলি, পিসিবিও ডিক্রিজ হবে। ওকে, এবার আরবিসির নর্মাল রেঞ্জ মোটামুটি 4.5 to 6 মিলিয়ন সেল পার মাইক্রোলিটার। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। বাট যখন আমরা একটা অ্যানিমিক পেশেন্ট পাবো, অ্যানিমিক পেশেন্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যাবে, আরবিসিও 4.5-এর থেকে ডিক্রিজ হয়ে যাবে। সেক্ষেত্রে পিসিবি মানে হচ্ছে ব্লাডের মধ্যে কতটা আরবিসি উপস্থিত আছে। টোটাল 100 ভাগ যদি আরবিসি ব্লাড হয়, সেই ব্লাডের মধ্যে কত ভাগ আরবিসি উপস্থিত আছে, তাকে আমরা প্যাকড সেল ভলিউম বা হেমাটোক্রিট ভ্যালু বা পিসিবি বলি। পিসিবির নর্মাল রেঞ্জ মেলের ক্ষেত্রে হয় 40 থেকে 50, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে হয় 35 থেকে 45। ওকে, এবার যদি কোনো পেশেন্টের অ্যানিমিয়া হয়েছে মানে কি, হিমোগ্লোবিন কমে গেছে। এবার হিমোগ্লোবিন যদি কমে যায়, টিস্যু বা সেলে অক্সিজেন ক্যারি করে নিয়ে যাওয়ার ক্ষমতাটা কমে যাবে, অক্সিজেন কম ক্যারি হবে। এবার যেহেতু সেল বা টিস্যু অক্সিজেন ঠিকঠাক মতো পাচ্ছে না, সেক্ষেত্রে টিস্যু বা সেলের সমস্যা দেখা দেবে। ঠিক আছে, এবার যে সমস্যাগুলো দেখা দেয়, সেগুলোকে আমরা সিমটমস বা সাইন হিসেবে ধরি। এবার সিমটমস মানে কি? সিমটমস মানে হচ্ছে পেশেন্ট যেগুলো নিজে ডক্টরকে বলবে। সিমটমস মানে পেশেন্ট যেগুলো নিজে ডক্টরকে বলবে, অর্থাৎ খিদে কমে গেছে, পেন হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, ক্লান্তি ভাব হচ্ছে, এগুলো সবই সিমটমস, যেগুলো পেশেন্ট নিজে বলবে। আর সাইন মানে হচ্ছে যেগুলো পেশেন্ট টেস্টের মাধ্যমে বুঝতে পারবে। হয়তো ব্লাড প্রেশার বেড়ে গেছে, সেটা ব্লাড প্রেশার চেক করে বুঝলো যে ব্লাড প্রেশার বেড়ে গেছে। আরও বিভিন্ন আছে, সেগুলো সবই সাইন, যেগুলো ডক্টর টেস্ট করে বুঝবে, সেগুলো হচ্ছে সাইন। এবার সিমটমস আমরা কী কী দেখা দেবে অ্যানিমিয়ার ক্ষেত্রে? প্রথম হচ্ছে অ্যাকিউট সিমটমস দেখা দিতে পারে, ক্রনিক দেখা দিতে পারে। অ্যাকিউট মানে হচ্ছে যেটা কম টাইমের মধ্যে থাকবে, লেস দ্যান 6 মান্থ। ক্রনিক মানে হচ্ছে মোর দ্যান 6 মান্থ থাকবে। অর্থাৎ অ্যাকিউট মানে হচ্ছে যেটা কম টাইমের মধ্যে থাকবে, আর ক্রনিক মানে হচ্ছে বেশি টাইমের মধ্যে থাকবে। ওকে, এবার অ্যাকিউট সিমটমস কী কী দেখা দেবে? শর্টনেস অফ ব্রেথ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি প্রচুর শ্বাস নিতে হচ্ছে বারবার। বিভিন্ন অর্গান ফেলিওর দেখা যেতে পারে, অর্গানগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না, সেটা দেখা দিতে পারে। ক্রনিক সিমটমসের ক্ষেত্রে জেনারেল সিমটমস ডিউ টু হাইপক্সিয়া, অর্থাৎ হাইপক্সিয়া মানে হচ্ছে সেলে বা টিস্যুতে অক্সিজেন কমে যাওয়া। অক্সিজেন কমে যাওয়ার জন্য যে সমস্যাগুলো দেখা দেবে, ফ্যাটিক দেখা দিতে পারে। ফ্যাটিক মানে ক্লান্তি, ল্যাসিটিউড, কোনো কিছুতে কনসেন্ট্রেট না করতে পারা, ডিসনিয়া, প্যালপিটেশন, হেডেক, এগুলো সবই ক্রনিক সিমটমস। এছাড়াও স্লিপিং ডিস্টারবেন্স দেখা যেতে পারে, ল্যাক অফ কনসেন্ট্রেশন, অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে খিদে কমে যাওয়া, নজিয়া মানে ভমিটিং ভাব,
এছাড়াও সিমটমস অফ হার্ট ফেলিওরের সিমটমসও দেখা দিতে পারে। এগুলো অ্যানিমিয়ার সিমটমসের মধ্যে পড়ে। এছাড়া সাইন যেগুলো দেখা যাবে, পেলোর অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, স্কিন এবং মিউকাস মেমব্রেনের কালার চেঞ্জেস হয়ে যাবে, যেটা এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে নর্মাল স্কিন, এটা হচ্ছে পেলোর হয়ে যাওয়া। এছাড়াও ট্যাকিকার্ডিয়া দেখা যাবে। ট্যাকিকার্ডিয়া কেন দেখা যায়? ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে ব্রিদিং রেট বেড়ে যাওয়া, ব্রিদিং রেট বেড়ে যাওয়া। ট্যাকিকার্ডিয়া কেন দেখা যায়? যেহেতু আমাদের হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কমে গেছে, এবার টিস্যু বা সেলের তো অক্সিজেন দরকার হবে। ওই জন্য আমাদের লাংস কী করে, ওইটা নিজের ইয়েটাকে বাড়িয়ে দিয়ে, ব্রিদিং রেটটাকে বাড়িয়ে দিয়ে ও কী করে আরও বেশি পরিমাণে অক্সিজেন সেলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। ওই জন্য ট্যাকিকার্ডিয়া দেখা যায়। এছাড়া সাইন অফ কার্ডিয়াক ফেলিওর। এছাড়াও হার্টও নিজের কাজটাকে বাড়িয়ে দেয়, যাতে বেশি পরিমাণ, যে কারণে বেশি পরিমাণে ব্লাড যাতে পৌঁছাতে পারে সেলে। ওই জন্য হার্টও নিজের কাজ বাড়িয়ে দেবে। এই ক্ষেত্রে অনেক সময় কার্ডিয়াক ফেলিওরের সাইনও দেখা যায়। এবার আসছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়া মেনলি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কজ অফ অ্যানিমিয়া, কী কারণে অ্যানিমিয়াটা হয়েছে, যেটাকে আমরা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন বলি। আর একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ আরবিসির মরফোলজির উপর বেস করে যে ক্লাসিফিকেশনটা করা হয় তাকে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন বলি। তাহলে ক্লাসিফিকেশন কত প্রকার? দু প্রকার। একটা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা আমরা অ্যানিমিয়া কী কারণে হচ্ছে তার উপর বেস করে করি। আর একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ আরবিসি। আরবিসির শেপ চেঞ্জের উপর নির্ভর করে যে ক্লাসিফিকেশনটা করা হয় তাকে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন বলি। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটার জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, যেহেতু এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এটা ক্লাসিফিকেশন। এই জন্য এটা আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন কি? এটা মেনলি তিন প্রকার হয়। একটা হচ্ছে ব্লাড লস হয়ে যাওয়ার কারণে, ব্লাড লস বা হয়তো ডিফেক্ট ইন প্রোডাকশন, অর্থাৎ ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে না, ঠিকঠাকভাবে আরবিসি বা হিমোগ্লোবিন ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যেতে পারে। আর একটা হচ্ছে ডিস্ট্রাকশন, বেশি পরিমাণে ডিস্ট্রাকশন হচ্ছে। এই তিনটে কারণে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনে, এই তিনটের উপর বেস করে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন করা হয়েছে। এবার চলো দেখি। একটা হচ্ছে অ্যানিমিয়া অফ ব্লাড লস, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে যাওয়ার কারণে, শরীরে ব্লাড কমে যাওয়ার কারণে যে অ্যানিমিয়া দেখা যায়, সেটা হচ্ছে অ্যানিমিয়া অফ ব্লাড লস। এটা হতে পারে অ্যাকিউট, হতে পারে ক্রনিক। অ্যাকিউট মানে কি? এখানে অ্যাকিউট মানে যেটা বলছে সেটা কম টাইমের মধ্যে ব্লাড লস হয়ে যায়, হয়তো একটা কিছু হয়ে যায় ফট করে, তার কারণে ব্লাড লস হয়ে গেল, সেটা হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক হচ্ছে দীর্ঘদিন ধরে ব্লাড লস হতে থাকে, ধীরে 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 দীর্ঘদিন ধরে প্রচুর ব্লাড লস হতে থাকে, সেটা হচ্ছে ক্রনিক। এবার অ্যাকিউটের উদাহরণ কি? মেজর কোনো সার্জিক্যাল প্রসিডিউর হলো, কোনো সার্জারি হলো, সেক্ষেত্রে যে ব্লাড লস হয় সেটা হচ্ছে অ্যাকিউট ব্লাড লস, এবং এর কারণে অ্যানিমিয়া দেখা যেতে পারে। বা হয়তো অ্যাক্সিডেন্ট হলো, কোনো অ্যাক্সিডেন্ট হলো রোডে, সেক্ষেত্রে যে অ্যানিমিয়া দেখা যায় সেটা হচ্ছে অ্যাকিউট ব্লাড লস। আর ক্রনিক কি? হুকম ইনফেকশন। হুকম হচ্ছে একটা প্যারাসাইট, যে স্কিনকে ফুটো করে ব্লাডে যায় এবং ব্লাড খেতে থাকে ধীরে ধীরে, এর কারণে ক্রনিক ব্লাড লস দেখা যায়। ব্লিডিং পেপটিক আলসার, যদি স্টমাকে আলসার দেখা যায়, সেক্ষেত্রে ধীরে ধীরে ব্লাড লস হতে থাকে। এছাড়াও এক্সেসিভ মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, ব্লিডিং ফেজের সময় যদি প্রচুর পরিমাণে ব্লাড লস হয়, সেটাও একটা অ্যানিমিয়া ব্লাড লসের মধ্যে পড়ছে, অ্যানিমিয়া হয়। ওকে, এরপর ইম্পেয়ার্ড প্রোডাকশন অফ রেড সেল। রেড সেল যদি ঠিকঠাকভাবে তৈরি না হয় কোনো কারণে, এর কারণ কি? একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, নিউট্রিশন যদি ঠিকঠাকভাবে আরবিসি না পায়। কী কী নিউট্রিশন দরকার হয়? একটা হচ্ছে আয়রন। আয়রন কী কারণে দরকার হয়? আয়রন হচ্ছে দরকার হয় হিমোগ্লোবিন প্রোডাকশনের জন্য। হিমোগ্লোবিন মানে হচ্ছে হিম যোগ গ্লোবিন, এর যে হিম পার্টটা আয়রন নিয়ে তৈরি। অর্থাৎ আয়রন যদি ঠিকঠাকভাবে বডিতে না থাকে, তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে না, সেক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যেতে পারে। এছাড়াও ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এগুলো দরকার হয় আরবিসি প্রিকর্সর তৈরি হওয়ার জন্য, ওগুলোর ম্যাচুরেশনের জন্য ঠিকঠাকভাবে ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড দরকার হয়। এগুলোর অভাব ঘটলেও অনেক সময় আরবিসি প্রিকর্সরগুলো ঠিকঠাকভাবে তৈরি হয় না, সেক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যেতে পারে। এছাড়াও ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণেও অ্যানিমিয়া দেখা যেতে পারে। ভিটামিন সির মেন কাজ হচ্ছে আয়রনকে ইন্টেস্টাইন থেকে ব্লাডে নিয়ে যাওয়া। ভিটামিন সি এর মেন কাজ। ভিটামিন সি অনেক সময় শরীরে না থাকলে আয়রন ট্রান্সফার হতে পারে না, সেক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যেতে পারে। এছাড়াও এক হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি গেল। এছাড়াও ইনহেরিটেড জেনেটিক ডিফেক্ট, কোনো মানুষের যদি জেনেটিক ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টের কারণে এক হচ্ছে স্টেম সেল ডিপ্লেশন হয়, অর্থাৎ স্টেম সেল ঠিকভাবে তৈরি হয় না, যাকে আমরা ফ্যাঙ্কুনি অ্যানিমিয়া বলি। এটা জেনেটিক ডিফেক্টের কারণে হতে পারে। এছাড়াও জেনেটিক ডিফেক্টের কারণে এরিথ্রোব্লাস্টিক ম্যাচুরেশন যদি ঠিকঠাকভাবে না হয়, সেটাও ইম্পেয়ার প্রোডাকশন হয় সেক্ষেত্রে। যেটার উদাহরণ হচ্ছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এরিথ্রোব্লাস্টিক ম্যাচুরেশন ঠিকঠাকভাবে হয় না এবং অ্যানিমিয়া দেখা যায়। সি নাম্বার কি? এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। এরিথ্রোপয়েটিন কি? এরিথ্রোপয়েটিন হচ্ছে একটা হরমোন, যেটা প্রোডাকশন করে কিডনি, এবং এই হরমোনের মেন কাজ হচ্ছে আরবিসি প্রোডাকশনে হেল্প করা, ওকে স্টিমুলেট করা। এবং এরিথ্রোপয়েটিন যদি ঠিকঠাকভাবে তৈরি না হয়, তাহলে আরবিসিও ঠিকঠাকভাবে তৈরি হবে না, সেক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যেতে পারে। এবং এরিথ্রোপয়েটিন কখন ঠিকঠাকভাবে তৈরি হয় না?
যদি রেনাল ফেলিওর হয় আর কিডনির কোনো প্রবলেম থাকে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এরিথ্রোপয়েটিন তৈরি হয় না এবং অ্যানিমিয়া দেখা যেতে পারে। এছাড়াও ইমিউন মেডিয়েটেড ডিস্টারবেন্স অফ প্রলিফারেশন অফ স্টেম সেল, অর্থাৎ কোনো ইমিউন সিস্টেম যদি আমাদের স্টেম সেলের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বোন ম্যারোর মধ্যে স্টেম সেলগুলোকে ডিস্ট্রাকশন করে দেয়। এর ফলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে অল সেলস প্রোডাকশন ডিক্রিজ, মানে আর ব্লাডের মধ্যে যত সব সেল থাকে, ডাব্লিউবিসি, প্লেটলেট, আরবিসি, সমস্ত সেলই এক্ষেত্রে ম্যাচুরেশন ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ এর কাউন্ট ব্লাডে ডিক্রিজ হয়ে যাবে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে 3টে সেলই কিন্তু কমে যাবে। ওকে, এরপর ডিউ টু এক্সেসিভ ডিস্ট্রাকশন অফ রেড সেল, রেড সেল যদি বেশি ডিস্ট্রাকশন হয়, কোনো কারণে ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে, কোনো সমস্যা নেই, বাট এক্সেসিভ ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও অ্যানিমিয়া দেখা যেতে পারে। যেমন জেনেটিক ডিসঅর্ডার যদি বলি, রেড সেল বিভিন্ন মেমব্রেনের এনজাইম ডেফিসিয়েন্সি, রেড সেল মেমব্রেনের তৈরি হওয়ার জন্য বিভিন্ন এনজাইম দরকার হয়, এরকম G6PD, পাইরুভেট ডিহাইড্রোজেনেজ, এগুলো ইম্পর্টেন্ট এনজাইম ফর প্রোডাকশন অফ আরবিসি সেল মেমব্রেন। এবার এগুলো যদি ঘাটতি দেখা যায়, অনেক সময় আরবিসি সেল ঠিকঠাকভাবে তৈরি হয় না, মেমব্রেন ঠিকঠাকভাবে তৈরি হয় না এবং ডিস্ট্রাকশন বেশি হয়ে যায়। এছাড়াও হেরিডিটারি স্পেরোসাইটোসিসের ক্ষেত্রেও আরবিসি সেল এখানে স্পেরোসাইট হয়ে যায়, এর কারণে ডিস্ট্রাকশন প্রচুর বেড়ে যায়। হিমোগ্লোবিনোপ্যাথি মানে হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলোর ক্ষেত্রে কি হয়, আরবিসি ডিস্ট্রাকশন প্রচুর বেড়ে যায় এবং অ্যানিমিয়া দেখা যায়। এছাড়াও বিভিন্ন অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার হতে পারে, মেকানিক্যাল অ্যান্ড ইনফেকশন কজ, বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রেও আরবিসি ডিস্ট্রাকশন বেড়ে যায় এবং অ্যানিমিয়া দেখা যায়। তো এটা পুরোটা হলো ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এর পরের পার্ট আসবে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে।